প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর ইতিহাসে সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভতে দেওয়া রয়েছে আবহাওয়া, সাহুকর, দাদন, রায়ত। খ স্তম্ভে রয়েছে মহাজন, অগ্রিম অর্থ, কৃষক, বেআইনি কর। এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলালে হবে হচ্ছে আবহাওয়ার সঙ্গে হবে হচ্ছে বেআইনি কর, সাহুকরের সাথে হবে হচ্ছে মহাজন, দাদনের সাথে হবে হচ্ছে অগ্রিম অর্থ, রায়তের সাথে হবে হচ্ছে কৃষক। এবার চলে আসবো আমরা 2 নম্বর, সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। বিদ্রোহ, একজন নেতার নাম আর কারণ। প্রথমে আছে নীল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নীল বিদ্রোহ নেতার নাম হচ্ছে দিগম্বর বিশ্বাস। কারণ কি? নীলকর সাহেবেরা নীল চাষের জন্য দাদন বা অগ্রিম অর্থ দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করত, আর একবার দাদন দিলে তা শোধ হতো না। 2 নম্বর রয়েছে বারাসাত বিদ্রোহ, যার নেতার নাম হচ্ছে তিতুমির। বারাসাত সহ বিস্তীর্ণ অঞ্চলে জমিদার, নীলকর ও কোম্পানির অপসারণের জন্য। তারপরে হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, যার একজন নেতা হচ্ছে সিধু। ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো ও অত্যাচার করত। পরবর্তী পয়েন্টে রয়েছে মুন্ডা বিদ্রোহ, যার নেতা হচ্ছে বিরসা মুন্ডা। তারপর কি হচ্ছে, মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগত বা দিকুদের হাতে চলে যায়। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী দাগের প্রশ্ন, 3 নম্বর দাগ। পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে 19 শতকে পশ্চিম ভারতের নারী শিক্ষায় বিশেষ উদ্যোগী হয়েছিলেন পণ্ডিতা রমাবাই। প্রাচীন ভারতীয় শাস্ত্রে শিক্ষিত ব্রাহ্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রমাবাই সমস্ত সামাজিক বাধা উপেক্ষা করে এক শ্রুদ্ধকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে তিনি ডাক্তারি পড়েন। বিধবাদের জন্য এটি একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন 3.2 দাগে, ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। এর উত্তরে তোমরা লিখবে হেনরি লুই ডিভিয়ান জিরোজিও ছাত্রদের বলা হতো ইয়ং বেঙ্গল গোষ্ঠী বা দল। এই ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা হলো, 1 নম্বর হচ্ছে ব্রিটিশ শাসন ও ইংরেজি শিক্ষার প্রতি তাদের পুরো সমর্থন ছিল। 2 নম্বর হচ্ছে এই দলের অনেক সদস্য পরবর্তীকালে নিজেদের পুরনো মতামত ও অবস্থান থেকে সরে গিয়েছিলেন। আমাদের শেষ প্রশ্ন আজকে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর দাগে রয়েছে, নিজের ভাষায় লেখো সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তরে তোমরা একটু বেশ বড় করে লিখবে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের সুযোগে সরাসরি রাজস্ব আদায়ের অধিকার গ্রহণ করেন। এর ফলে কোম্পানির অনিয়ন্ত্রিত শোষণ শুরু করে। নবাবের অক্ষমতা, ইংরেজ কর্মচারীদের দায়িত্বহীনতা বাংলাকে এক অভাবনীয় সংকটের সম্মুখীন করে দেয়। নবাবের সাধ্য ছিল না যে কোম্পানি ও তার কর্মচারীদের লোভ থেকে বাংলাকে মুক্ত করা। মির্জাফরের দ্বিতীয়বার নবাব পদ প্রাপ্তির সময় থেকে বাংলা, বিহার, উড়িষ্যার বিপুল পরিমাণ রাজস্বের ওপর কোম্পানির কর্মচারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়। তারপর তোমরা লিখবে বাংলায় সম্পদ নিষ্কাশনে কোম্পানির ড্রেন অফ ওয়েলথ স্বার্থ ছিল ক্রমবর্ধমান। ইংরেজরা ভারতীয় শিল্প দ্রব্য ক্রয়ের নিজেদের অর্থ বিনিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। উপরন্তু কোম্পানি রাজস্ব বাবদ যে অর্থ বাংলা থেকে সংগ্রহ করত, সেই টাকায় তারা দেশীয় জিনিসপত্র ক্রয় করতে শুরু করে এবং লাভজনক মূল্যে ইউরোপীয় অন্যান্য বাজারে বিক্রি করত। 1766 থেকে 1768 খ্রিস্টাব্দের মধ্যে এইভাবে 57 লক্ষ পাউন্ড বাংলা থেকে ইংল্যান্ডে হাতে চলে গিয়েছিল। এই অর্থনৈতিক শোষণ এবং প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতার ফলে 1770 খ্রিস্টাব্দে ভয়াবহ দুর্ভিক্ষ 76-এর মন্বন্তর অনিবার্য হয়ে ওঠে। তারপর লিখবে পলাশির যুদ্ধের পরবর্তী 100 বছর ধরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে প্রচুর সম্পদ ইংল্যান্ডে চালান করতে থাকে, যাকে বলা হতো সম্পদের বহির্গমন। কোম্পানি 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর বাংলার রাজস্ব আদায় সূত্র যে অর্থ লাভ করে তা এদেশের কাঁচামাল কেনার জন্য খরচ করে। তো এইটাই হচ্ছে সম্পদ নির্গমনের তত্ত্ব বা সম্পদ বহির্গমন তত্ত্ব। তোমরা কিন্তু এইভাবে লিখলে মডেল অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু সম্পূর্ণ নম্বর পাবে। ধন্যবাদ।